তাহলে আজকে আমরা মানে যেটা নিয়ে আলোচনা করার ডিসকাশনের জায়গা সেটা হচ্ছে যে আমাদের আমরা প্রথমে অটো কোরিলেশন প্রবলেমটাকে ডিফাইন করেছি। অটো কোরিলেশন প্রবলেমটাকে ডিফাইন করার পর অটো কোরিলেশনের প্রবলেমের জন্য আমাদের যে এস্টিমেটরটার উপর কি হয় সেটা আমরা দেখেছি, বিটা হ্যাটের ওপর কি প্রবলেম অ্যারাইজ করে এবং তারপরে অটো কোরিলেশন প্রবলেমটাকে কিরকম করে রিমুভ করে সেটাও দেখেছি। আজকের টপিক হচ্ছে ফর টুডে উই শ্যাল গো ফর ডারবিন-ওয়াটসন ডি টেস্ট। ওকে, as we detect heteroscedasticity problem in regression models by Bush-Pagan test or Goldfield quant test, similarly for autocorrelation we go for Darwin-Watson d-test. এই ডারবিন ওয়াটসন ডি টেস্টের একটা ডি স্ট্যাটিস্টিক্স আছে, যে স্ট্যাটিস্টিক্সটাকে আমরা ডিফাইন করি সামেশন টি রানিং ফ্রম 2 to n et minus 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন i t রানিং ফ্রম 1 to n et স্কোয়ার। ঠিক আছে, হোয়াট ইজ ইটি? ইটি মানে কি? এখানে ইটি মানে হচ্ছে দ্য এরর টার্ম অ্যাট টাইম পিরিয়ড টি। ঠিক আছে, দ্য এরর টার্ম অ্যাট টাইম পিরিয়ড টি মানে আমরা তো এররটাকে ক্যালকুলেট করি। আমরা এররকে কিরম ভাবে ক্যালকুলেট করি? অ্যাকচুয়াল মাইনাস মিনিমা, অ্যাকচুয়াল মাইনাস এস্টিমেটেড। তাহলে আমার যে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস এস্টিমেটেড ভ্যালুটাকে আমরা এরর দিয়ে ক্যালকুলেট করি, যেটাকে আমরা নর্মাল রিগ্রেশনের ক্ষেত্রে ইআই দিয়ে রিপ্রেজেন্ট করি। উই রিপ্রেজেন্ট ইজ অ্যাট ইআই, বাট ইন দিস কেস আমরা এটাকে কিন্তু টি দিয়ে কেন রিপ্রেজেন্ট করেছি? বিকজ উই আর ওয়ার্কিং উইথ আ টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটাতে কিন্তু অটো কোরিলেশন প্রবলেমটা দেখা যায়। আমরা টাইম সিরিজ ডেটার উপর কাজ করছি, অ্যান্ড দিস টি ইজ নাথিং বাট ইট রিপ্রেজেন্টস, দিস টি ইজ নাথিং বাট ইট রিপ্রেজেন্টস দ্য টাইম পিরিয়ড টি। এটা কিন্তু টাইম পিরিয়ড টিটাকে কিন্তু ডিফাইন করে। ঠিক আছে, হলো। এবার বিষয় হচ্ছে যে আমার কাছে যে নাম্বার অফ অবজারভেশনস গুলো আছে, ঠিক আছে, যে নাম্বার অফ অবজারভেশনস গুলো আছে নিউমারেটর, এটাকে আমরা তাহলে আমরা কি করে আমরা এই স্টেপগুলোকে কিরম ভাবে ডি স্ট্যাটিস্টিক্সটাকে আমরা কি করে আলটিমেটলি বা ডারবিন ওয়াটসন টেস্টটাকে আমরা কিরম ভাবে ক্যারি আউট করতে পারি। ঠিক আছে, প্রথমে হচ্ছে যে আমার কাছে ডি স্ট্যাটিস্টিক্সের কিন্তু এই ফলোয়িং অ্যাজাম্পশনস গুলো কিন্তু ফুলফিল হওয়া পরেই কিন্তু আমরা ডি স্ট্যাটিস্টিক্সটাকে অ্যাপ্লাই করতে পারি। এই ডি স্ট্যাটিস্টিক্সটা কিন্তু আমরা যখন তখন অ্যাপ্লাই করতে পারি না। এই ডি স্ট্যাটিস্টিক্সটাকে কিন্তু আমরা কিছু অ্যাজাম্পশনস আছে, কিছু ফলোয়িং অ্যাজাম্পশনস আছে, সেই অ্যাজাম্পশনস গুলোকে আমরা কিন্তু ফুলফিল করার পরেই কিন্তু আমরা ডি স্ট্যাটিস্টিক্সটাকে অ্যাপ্লাই করতে পারি। যেরকম হচ্ছে প্রথম অ্যাজাম্পশন হচ্ছে দ্য রিগ্রেশন মডেল মাস্ট ইনক্লুড দ্য ইন্টারসেপ্ট টার্ম। মানে ইন্টারসেপ্ট টার্ম ইন দ্য সেন্স, সাপোজ my regression model is like this, yi equals to beta xi plus fui, তাহলে এটাও তো আমার কাছে একটা রিগ্রেশন মডেল, কিন্তু এখানে কি ইন্টারসেপ্ট টার্মটা আছে? মানে আলফা যে ইন্টারসেপ্ট টার্মটাকে আমরা ব্যবহার করি সেখানে আছে? না, আমার কাছে কিন্তু এখানে কোনো ইন্টারসেপ্ট টার্ম নেই। তাহলে ইফ দেয়ার ইজ নো ইন্টারসেপ্ট টার্ম ইউ ক্যানট ইউজ ডারবিন ওয়াটসন ডি টেস্ট। মানে ইফ ইউর মডেল লুকস লাইক দিস, yi equals to beta xi plus ui, তাহলে yi is depending on xi and the intersloped parameter is beta, তাহলে আমার yi equals to beta xi plus ui যদি হয় তাহলে আমার এখানে কিন্তু কোনো ইন্টারসেপ্ট টার্ম নেই। এখানে যদি কোনো ইন্টারসেপ্ট টার্ম না থাকে তাহলে কিন্তু আমরা ডারবিন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স কে কিন্তু ব্যবহার করতে পারি না। ঠিক আছে, this is the first assumption that should be fulfilled. The explanatory variables are non-stochastic, that is their values are fixed in repeated sampling. মানে আমার যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস গুলো থাকবে এই xi, এগুলো যেন নন স্টোকাস্টিক হয়। এটা কেন নন স্টোকাস্টিক হয়? দিস শুড বি নন স্টোকাস্টিক। তার কথাটার মানে হচ্ছে তাদের যে ভ্যালুগুলো, এই xi এর যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা স্যাম্পলিং এ যেন সেম না হয়। মানে ধর তুই একবার স্যাম্পলিং করলি এক্স এর ভ্যালুগুলো পেলি 5 6 7 8, আবার আরেকবার স্যাম্পলিং করলি এক্স এর ভ্যালুগুলো পেলি 5 6 7 8। তার মানে বারবার যদি আমি রিপিটেড স্যাম্পলিং করি, সেই রিপিটেড স্যাম্পলিং এ যেন এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের ভ্যালুগুলো সেম না হয়। দিস শুড বি দ্য সেকেন্ড অ্যাজাম্পশন। The disturbance term ut are generated by the first order autoregressive scheme. তার মানে আমার যে ut বলে এরর টার্মটা আছে, আমরা যে করি yt equals to beta xt plus ut, এই যে এরর টার্মটা বা আমরা যেটাকে বলি যে ডিস্টারবেন্স টার্ম বা হোয়াইট নয়েজ টার্ম, দিস টার্ম শুড ফলো autoregressive 1. autoregressive 1 মানে আমার ut is dependent on its previous period ut. আমার যে ইউটিটা আছে এই ইউটিটা তার প্রিভিয়াস পিরিয়ড ইউটির উপর ডিপেন্ড করে বসে আছে। তার মানে রো ইউটি মাইনাস 1 প্লাস এপসাইলন টি। তার মানে আমার কাছে দিস ইউটি ইজ সামহাট ডিপেন্ডেন্ট অন ইউটি মাইনাস 1, এন্ড হোয়াট ইজ দিস রো? এই রোটাকে আমরা কি বলি? এই রোটাকে আমরা কি বলি? এই রোটাকে আমরা কি বলি? এই রোটাকে আমরা বলি অটো কোরিলেশন কোফিসিয়েন্ট। তাই তো বলি অটো কোরিলেশন কোফিসিয়েন্ট। তাহলে আমার কাছে যে ইউটিটা আছে সেই ইউটিটা কিন্তু ইউটি মাইনাস 1 এর উপর ডিপেন্ড করে বসে থাকবে, এবং আমরা এই রোটাকে কি বলি? রোটাকে আমরা বলি অটো কোরিলেশন
কোফিসিয়েন্ট, ঠিক আছে। এইবার বিষয়টা তাহলে আমার ফার্স্ট অর্ডার যেন হয়, মানে এরকম নয় যে আমার 2 পিরিয়ড ল্যাগের ওপর ডিপেন্ড করে বসে আছে বা 3 পিরিয়ড ল্যাগের ওপর ডিপেন্ড করে বসে আছে, তাহলে কিন্তু ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সটা কাজ করবে না। আমার যদি ইউটিটা শুধুমাত্র তার আগের পিরিয়ডের ল্যাগের ওপর বসে থাকে ডিপেন্ড হয়ে ইউটি-1, তবেই কিন্তু আমি ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স নিয়ে এগোতে পারবো, ঠিক আছে। দ্য ডিস্টারবেন্স টার্ম ইউটি ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। দ্য ডিস্টারবেন্স টার্ম ইউটি ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড মানে এক্সপেকটেশন অফ ইউটি, এটার ভ্যালু কত হওয়া উচিত নর্মাল ডিস্ট্রিবিউশন হলে? এক্সপেকটেশন অফ ইউটি ইকুয়ালস টু 0। এক্সপেকটেশন অফ ইউটি ইকুয়ালস টু 0, তার মানে আমার যে ইউটি বলে টার্মটা আছে সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে, তাই জন্য আমরা বলছি এক্সপেকটেশন অফ ইউটি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এক্সপেকটেশন অফ ইউটি ইকুয়ালস টু 0, তার মানে দিস শুড বি অলসো ভ্যালিড। The regression model does not include the lagged values of the dependent variable as one of the explanatory variables। কথাটার মানে হচ্ছে, ধর আমার যদি মডেলটা এরকম দেখতে হয়, ধর আমার যদি if my model looks like this in the sense, আমার যদি মডেলটা এরকম দেখতে হয় yt equals to alpha t plus beta 1 xt plus beta 2 yt minus 1 প্লাস ইউটি, তাহলে এই মডেলটাকে ভালো করে দেখ। yt ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইট ইজ ডিপেন্ডিং অন xt অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ডিপেন্ডিং অন yt-1। তার মানে আমার মডেলের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু তার আগের পিরিয়ডের ল্যাগের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর, সেই ল্যাগের কিন্তু ওপর ডিপেন্ড করে বসে আছে। তার মানে yt ইজ অলসো ডিপেন্ডিং অন ইটস ল্যাগ, তাহলে ল্যাগের ওপরও কিন্তু ডিপেন্ড করে বসে আছে। তাহলে দুটো ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করে বসে আছে, yt xt এর উপরও ডিপেন্ড করে বসে আছে, আবার yt কিন্তু yt-1 মানে তার আগের পিরিয়ডের ল্যাগের উপরও ডিপেন্ড করে বসে আছে। এরকম যদি সিচুয়েশন হয় তাহলেও কিন্তু আমরা ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সকে কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ কি আমাকে এখানে অ্যাজাম্পশনসে বলে দেওয়া আছে ইট শুড নট ডিপেন্ড অন দ্য ল্যাগড ভ্যালুজ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কখনো তার ল্যাগড ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারে না। তারপরেটা হচ্ছে দেয়ার ইজ নো মিসিং অবজারভেশনস ইন দ্য ডেটা। আমার কাছে যে ডেটা আছে সেখানে কোনো মিসিং অবজারভেশনস থাকলে চলবে না, মানে তোর কাছে একটা ডেটা আছে সেখানে ধর লেখা আছে 5 6 তারপর ডট 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 দিয়ে আবার লেখা আছে 8, তার মানে মাঝখানের ডেটাগুলো নেই, তাহলে মিসিং ভ্যালুস কিন্তু থাকলে ডেটাতে চলবে না, আমার কিন্তু সবকটা ভ্যালু কিন্তু থাকা দরকার। দিস ইজ দ্য অ্যাজাম্পশনস অন হুইচ দ্য ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক ইজ ডিপেন্ডেন্ট, ওকে। অ্যান্ড আফটার দ্যাট আমরা যে ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সটাকে করি, আমরা যে ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সটাকে বানাই, সেটা হচ্ছে সামেশন et-et-1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন et স্কোয়ার, ঠিক আছে। এবার যদি তোরা এটাকে ভেঙে দিস, মানে ইফ ইউ জাস্ট ডিস্ট্রিবিউট, তাহলে et-et-1 হোল স্কোয়ার, দিস ইজ a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে ফার্স্টেরটা হবে a স্কোয়ার, তাহলে সামেশন et স্কোয়ার বাই সামেশন et স্কোয়ার প্লাস b স্কোয়ার সামেশন et-1 স্কোয়ার বাই সামেশন et স্কোয়ার, তাহলে হয়ে গেল মাইনাস 2ab 2 ইন্টু সামেশন et ইন্টু et-1 ডিভাইডেড বাই সামেশন et স্কোয়ার। তার মানে উই আর জাস্ট ব্রেকিং ইট অ্যাট a মাইনাস b হোল স্কোয়ার, আমরা এটাকে a মাইনাস b হোল স্কোয়ারে কিন্তু ভেঙে দিচ্ছি, ঠিক আছে, হয়ে গেল। এইবার বিষয়টা হচ্ছে যদি আমাদের কাছে এটা হয়ে যায়, তাহলে আমার কাছে যদি টিটা খুব সাফিসিয়েন্টলি লার্জ হয়, টি এর ভ্যালুটা যদি মারাত্মক পরিমাণে লার্জ হয়, তাহলে et-1 ইজ অলমোস্ট ইকুয়াল টু et। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে যদি আমাদের কাছে টি এর ভ্যালুটা, টি মানে কি টাইম, যদি তোর কাছে টাইমটা মারাত্মক পরিমাণে সাফিসিয়েন্টলি লার্জ হয়, মানে তুই অনেক টাইম পিরিয়ডের জন্য ডেটা কনসিডার করেছিস, তখন কিন্তু আমাদের টাইম পিরিয়ড টিতে যা এরর টার্মের ভ্যালু হয় আর টাইম পিরিয়ড t-1 এ যা এরর টার্মের ভ্যালু হয়, বোথ আর কাইন্ড অফ অ্যাপ্রক্স, দুটোই কিন্তু কাইন্ড অফ অ্যাপ্রক্স হয়ে যায়, ঠিক আছে, বোথ আর কাইন্ড অফ অ্যাপ্রক্স, ওকে। নাও দিস থিংস, আফটার দিস থিং আমরা কিন্তু তাহলে যদি বলি, তাহলে যদি et আর et-1টা যদি ইকুয়াল হয়ে যায়, মানে অ্যাপ্রক্স ইকুয়াল হয়ে যায়, তাহলে কিন্তু সামেশন et স্কোয়ার আর সামেশন et-1 স্কোয়ার দে অলসো বিকাম অ্যাপ্রক্স, ওকে, ফর আ টাইম ফর আর সাফিসিয়েন্ট লার্জ, মানে টাইম পিরিয়ডটা মারাত্মক পরিমাণে বড়, মারাত্মক পরিমাণে লার্জ, সেইখানে যদি সামেশন et স্কোয়ার আর সামেশন et-1 স্কোয়ারও কিন্তু তাহলে দে অ্যাপ্রক্সিমেটলি বিকাম সেম, পুরোপুরি সেম বলছি না, তাই জন্য আমরা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন সাইনকে ইউজ করেছি, অ্যাপ্রক্সিমেটলি বিকামস সেম, ঠিক আছে। নাও ইফ দিস হ্যাপেন্স, ওকে, ইফ দিস হ্যাপেন্স, তাহলে আমরা কি করতে পারি, যদি এরকম হয় তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে আমাদের যে ডি স্ট্যাটিস্টিক্সটা, আমাদের কাছে যে ডি স্ট্যাটিস্টিক্সটা আছে
সেই ডি স্ট্যাটিস্টিক্সটাকে আমরা কম্পিউট করে পাই হচ্ছে 2 মাইনাস 2 রো হ্যাট, 2 মাইনাস 2 রো হ্যাট, এটা হচ্ছে আমাদের ডি স্ট্যাটিস্টিক্স এর কম্পিউটেশন। ঠিক আছে, দিস ইজ দ্য কম্পিউটেশন, মানে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফিগার অফ দ্য ডি স্ট্যাটিস্টিক্স। ডি স্ট্যাটিস্টিক্স এর একটা কম্পিউটেশন 2 মাইনাস 2 রো হ্যাট। ওকে, ইফ আই টেক 2 কমন, আমি যদি 2 টাকে কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস রো হ্যাট, তাহলে আমার কাছে 1 মাইনাস রো হ্যাট হয়ে গেল। হোয়াট ইজ দিস রো হ্যাট? এই রো হ্যাটটা কি? রো হ্যাটটা হচ্ছে আমার কাছে সামেশন। কেন আমি 2 মাইনাস এটাকে আমি কি করে পেলাম, মানে ইফ ইউ মানে তোরা যদি এটাকে ভালো করে দেখি সেটাকে কি করে পেলাম বলতে পারবি? মানে 2 মাইনাস 2 রো হ্যাট, এটার পেছনে কিন্তু কারণ আছে। সামেশন ইটি স্কোয়ার বাই সামেশন ইটি স্কোয়ার, এটা কত হবে? এটা হয়ে যাবে 1। ওকে, বিকজ অলরেডি আমাদের দুটো ডিভাইড আছে। প্লাস সামেশন ইটি মাইনাস 1 স্কোয়ার বাই সামেশন ইটি স্কোয়ার, আমি এইমাত্র বললাম ইফ টি বিকামস ভেরি লার্জ, সাফিসিয়েন্টলি লার্জ, তাহলে ইটি মাইনাস 1 স্কোয়ার আর ইটি স্কোয়ার আমার সমান হয়ে যায়, তাহলে দিস অলসো বিকামস 1 মাইনাস this term will remain 2 into summation et minus 1 by summation et square. ওকে, তাহলে আমার কাছে এখানে 1 plus 1 কত হলো? 2 হয়ে গেল, মাইনাস এই মাইনাস 2টা রয়ে গেল, দিস 2 কামস হেয়ার, এই 2টা রয়ে গেল, আর দিস টার্ম এই সামেশন ইটি ইনটু ইটি মাইনাস 1 বাই সামেশন ইটি স্কোয়ার, এটাকে আমরা রো হ্যাট হিসাবে কনসিডার করে নিলাম। এটাকে আমরা কি ধরলাম? এটাকে আমরা ধরলাম রো হ্যাট। উই কনসিডার ইট অ্যাজ রো হ্যাট। ওকে, তাহলে ডি স্ট্যাটিস্টিক্স থেকে কিন্তু আমরা এটাকে ডেরাইভ করে পেলাম। ডি স্ট্যাটিস্টিক্স এর এই জায়গাটা থেকে আমরা কিন্তু এই ডি স্ট্যাটিস্টিক্স থেকে পেলাম এটা 1, এটা 1, 1 প্লাস 1 2, আর মাইনাস 2, এই 2টাকে এখানে লিখলাম, এন্ড উই আর কনসিডারিং দিস সামেশন ইটি ইনটু ইটি মাইনাস 1 বাই সামেশন ইটি স্কোয়ার অ্যাজ রো হ্যাট। তাহলে এটাকে রো হ্যাট লিখে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে করার পর 2টাকে কমন নিলাম, 2টাকে কমন নিয়ে 1 মাইনাস রো হ্যাটটাকে কিন্তু আমি লিখে দিলাম। 2টাকে কমন নিয়ে আমি কিন্তু 1 মাইনাস রো হ্যাটটাকে কিন্তু আমি লিখে দিলাম। ঠিক আছে, 1 মাইনাস রো হ্যাটটাকে আমি কিন্তু এখানে 2 ইন্টু 1 মাইনাস রো হ্যাটটাকে আমি এখানে ভালো করে লিখে দিলাম। ঠিক আছে, নাও কামস দ্য কোয়েশ্চেন, যে আমি এবার এটাকে বুঝবো কি করে, যে আমার কাছে এই ডি স্ট্যাটিস্টিক্স এর মানে কি করে আমি বুঝবো যে হাউ ইজ দেয়ার এনি কাইন্ড অফ অটো কোরিলেশন অর নট। ঠিক আছে, সাপোজ ইফ রো হ্যাট, মানে যদি রো হ্যাটের ভ্যালু এখানে আমরা বসিয়ে বসিয়ে চেক করব। ঠিক আছে, যদি এখানে রো হ্যাটের, আচ্ছা রো হ্যাট ইজ অটো কোরিলেশন কোফিশিয়েন্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট রো হ্যাটের ভ্যালু কত থেকে কতর মধ্যে লাই করতে পারে? অটো কোরিলেশন কোফিশিয়েন্ট, কোরিলেশনের ভ্যালু ফ্রম -1 টু +1। অটো কোরিলেশন কোফিশিয়েন্ট মানে কোরিলেশন কোফিশিয়েন্টের ভ্যালু সবসময় -1 থেকে +1 অব্দি লাই করতে পারে। তাহলে রো হ্যাট এটার ভ্যালু যদি -1 হয়, যদি এটার -1 হয়, তাহলে ইফ ইট বিকামস -1, তাহলে এটার ভ্যালু কত হবে? ডি এর ভ্যালু কত হবে? 2 ইন্টু 1 মাইনাস -1, তাহলে কত হবে? 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে হোয়াট উইল হ্যাপেন? কত হবে? এটা 4 হয়ে যাবে। তাহলে যখন রো হ্যাটের ভ্যালু -1, যদি রো হ্যাটের ভ্যালু -1 হয়, তাহলে ডি এর ভ্যালু কত হবে? ডি এর ভ্যালু কিন্তু তাহলে হবে 4। ঠিক আছে, যদি রো হ্যাটের ভ্যালু 1 হয়, যদি রো হ্যাটের ভ্যালু 1 হয়, যদি একদম ইকুয়ালস টু 1 হয়, তাহলে কত হবে? যদি রো হ্যাটের ভ্যালু 1 হয়, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে কত হবে? 2 ইন্টু 0, তাহলে আমার কাছে ডি এর ভ্যালু হবে 0। তাহলে যদি রো হ্যাটের ভ্যালু 1 হয়, তাহলে ডি এর ভ্যালু হবে 0। ঠিক আছে, আর যদি রো হ্যাটের ভ্যালু 0 হয়, আচ্ছা রো হ্যাটের ভ্যালু 0 কথাটার অর্থ কি, মানে কি? রো হ্যাটের ভ্যালু 0 কথাটার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই রো হ্যাট ইকুয়ালস টু 0? 1 মাইনাস 0, রো হ্যাটের ভ্যালু 0 মানে কি? অটো কোরিলেশন কোএফিসিয়েন্টটা 0। তার মানে কি? হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে দেয়ার ইজ নো অটো কোরিলেশন, তার মানে দেয়ার ইজ নো অটো কোরিলেশন। ওকে, কারণ আমার 0 কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি 0 হয়, তাহলে কি তুই বলতে পারবি দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশন আছে? তার উত্তর হচ্ছে না। তাহলে যদি রো হ্যাটের ভ্যালু 0 হয়, তার মানে দেয়ার ইজ নো অটো কোরিলেশন। তাহলে 2 ইন্টু 1, তাহলে কত হবে? 2। তাহলে ইফ রো হ্যাট বিকাম 0, তাহলে ডি ইকুয়ালস টু 2। তাহলে দেয়ার আর 3 সিচুয়েশনস, ভালো করে দেখ। ইফ রো হ্যাট ইকুয়ালস টু -1, তার মানে ইফ ইট ইজ নেগেটিভলি কোরিলেটেড, তখন ডি এর ভ্যালু হচ্ছে 4। যদি রো হ্যাটের ভ্যালু 1 হয়, ইফ ইট ইজ পজিটিভলি কোরিলেটেড, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 0। আর ইফ রো হ্যাটের ভ্যালু 0 হয়, মানে ইট ইজ নট কোরিলেটেড, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এইবার আমরা এটাকে একটুখানি সাজাবো। ঠিক আছে, সাজানোর জন্য আমরা চেক করব যে আমরা এখানে একটা, ভালো করে দেখ, ইফ ইউ সি, আমরা এখানে একটা টেবিল তৈরি করেছি। দিস ইজ দ্য টেবিল। ওকে, আওয়ার নাল হাইপোথিসিস ইজ নো পজিটিভ অটো কোরিলেশন,
অ্যান্ড নো নেগেটিভ অটো কোরিলেশন। আমাদের নাল হাইপোথিসিসের মধ্যে আছে যে দেয়ার ইজ নো পজিটিভ অটো কোরিলেশন অর নো নেগেটিভ অটো কোরিলেশন। তাহলে হোয়াট শুড বি আওয়ার অল্টারনেটিভ হাইপোথিসিস? যদি নাল হাইপোথিসিস নেগেটিভ পজিটিভ অটো কোরিলেশন না থাকার কথা বলে, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলবে? দেয়ার ইজ পজিটিভ অর নেগেটিভ অটো কোরিলেশন, তাই তো? ইফ দ্য নাল হাইপোথিসিস, দিস ইজ দ্য নাল হাইপোথিসিস, এই দুটোই হচ্ছে নাল হাইপোথিসিস, যেখানে আমরা স্টেট করেছি যে আমাদের পজিটিভ অটো কোরিলেশনও নেই বা নেগেটিভ অটো কোরিলেশনও নেই। বাট ইফ যদি দুটোই না থাকে, তাহলে আমরা যদি অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে দেখতে চাই, তাহলে আমরা কি দেখতে পারবো? তাহলে হোয়াট শুড বি দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস? দেয়ার শুড বি পজিটিভ অর নেগেটিভ অটো কোরিলেশন। ওকে, এবার আমরা এটাকে বুঝবো কি করে? বোঝার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা ভালো করে দেখ, আমরা এখানে তিনটে জিনিস করেছি। উই আর স্টার্টিং ফ্রম জিরো, দেন ডিএল, ডিএল মানে হচ্ছে লোয়ার লিমিট অফ ডি স্ট্যাটিস্টিক্স, দেন ডিইউ, ডিইউ মানে হচ্ছে আপার লিমিট অফ ডি স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4 মাইনাস ডিইউ। 4 মাইনাস কেন? আমরা এখান থেকে আমাদের যে ডি এর ভ্যালু, তার রেঞ্জ কত প্রথমে দেখে নে। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ডি? ডি এর রেঞ্জটা কত? 2 থেকে 4 না 0 থেকে 4? 0 থেকে 4। ডি এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 4, তাই জন্য আমরা ডি এর রেঞ্জটাকে দেখ রেখেছি ফ্রম 0 টু 4, ঠিক আছে? আর মাঝখানে কে ছিল? মাঝখানে ছিল হচ্ছে ডি ইকুয়ালস টু 2, তাহলে দেখ মাঝখানে রেখেছি হচ্ছে 2, ঠিক আছে? তাহলে যদি আমরা ডি থেকে 0 থেকে শুরু করি, তাহলে ডি এর একটা লোয়ার লিমিট আছে, ডি এর একটা আপার লিমিট আছে, তারপরে আসবে হচ্ছে 2, তারপরে আসবে একদম যদি এটা 4 হয়, তাহলে আমরা যদি 4 থেকে ডি এর লোয়ার আপার লিমিটটাকে মাইনাস করি, তাহলে আমরা 4 মাইনাস ডিইউ পাবো। আর ডি থেকে 4 থেকে যদি আমরা ডি এর লোয়ার লিমিটটাকে মাইনাস করি, তাহলে 4 মাইনাস ডিএল পাবো, ঠিক আছে? তোরা বলতে পারবি কেন ওয়াই 4 মাইনাস ডিএল ইজ অন দ্য রাইট সাইড অফ 4 মাইনাস ডিইউ? ক্যান ইউ সে দ্যাট? 4 মাইনাস ডিইউটা দেখ লেফট সাইডে, 4 মাইনাস ডিএলটা রাইট সাইডে, কেন বলতে পারবি? ক্যান ইউ সে দ্যাট? কেউ বলতে পারবি? নর্মাল ম্যাথামেটিক্স, খুব ইজি ম্যাথামেটিক্স, ক্লাস 4-5 এর ম্যাথামেটিক্স, যে 4 মাইনাস ডিইউটা আমার, ডিউটা ছোট, তার থেকেও ছোট। না, ডিইউটা কিন্তু আপার লিমিট, আপার লিমিট কি কখনো ছোট হয়? আপার লিমিট তো বড় হয়। তাহলে যদি আপার, হ্যাঁ, তাহলে 4 থেকে যদি আমি মাইনাস করি কোনো আপার লিমিটকে, তাহলে তো সেটা ভ্যালুটা ছোট হয়ে যাবে, তাই জন্য দেখ এটা এদিকে। আর যদি আমি কোনো লোয়ার লিমিটকে 4 থেকে মাইনাস করি, তাহলে আমি লোয়ার লিমিটকে 4 থেকে মাইনাস করলে তো তার ভ্যালুটা বড় হবে, তাহলে সে 4 এর দিকেই থাকবে। তার মানে 0 থেকে তো আমি আস্তে আস্তে 4 এর দিকে যাচ্ছি, আমি কিন্তু 0 থেকে এদিকে 4 এর দিকে যাচ্ছি। তাহলে 0 আপার লিমিট অফ ডি, এই লোয়ার লিমিট অফ ডি, আপার লিমিট অফ ডি, তারপরে হচ্ছে 2, তারপরে 4 মাইনাস আপার লিমিট অফ ডি, আর 4 মাইনাস লোয়ার লিমিট অফ ডি। তাহলে কিন্তু আমি সবকটা জায়গাকে কিন্তু আলটিমেটলি করে দিলাম, হলো? এই হচ্ছে কিন্তু আমাদের কাছে জায়গা। আমাদের নাল হাইপোথিসিসে কি আছে? দেয়ার ইজ নো পজিটিভ অর নো নেগেটিভ অটো কোরিলেশন। আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস তাহলে কি হবে? দেয়ার ইজ পজিটিভ অর নেগেটিভ অটো কোরিলেশন। ওকে, দিস শুড বি আওয়ার হাইপোথিসিস। এবার লেট আস চেক। এবার আমরা দেখছি যে যদি 0 থেকে ডিএল এর মধ্যে থাকে, যদি 0 থেকে ডিএল এর মধ্যে থাকে, যদি থাকে, ইফ দেয়ার ইজ, মানে যদি আমার 0 থেকে ডিএল এর মধ্যে থাকে, তাহলে আমরা কি বলবো? রিজেক্ট H0 পজিটিভ অটো কোরিলেশন। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আমার 0 থেকে ভ্যালুটা ডিএল এর মধ্যে থাকে, তাহলে আমরা কি করব? আমরা রিজেক্ট করব H0 কে, দিয়ে আমরা বলবো পজিটিভ অটো কোরিলেশন আছে। H0 কে কি ছিল? there is no positive autocorrelation or no negative autocorrelation. তাহলে we shall reject the null hypothesis and accept the alternative hypothesis that there is autocorrelation, there is autocorrelation, ঠিক আছে? যদি ডিএল থেকে ডিইউ এর মধ্যে আমার যে ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা থাকে, তুই তো ডি স্ট্যাটিস্টিক্সটাকে ক্যালকুলেট করে বের করতে পারবি। যদি ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা ডিএল থেকে ডিইউ এর মধ্যে থাকে, তাহলে কি বলবো? ইনকনক্লুসিভ জোন। আমরা বলতেই পারবো না যে দেয়া আমার কাছে আদৌ অটোকোরিলেশন আছে না নেই। উই ক্যানট সে আমাদের কাছে অটোকোরিলেশন আছে না নেই, আমরা এটা বলতেই পারবো না। যদি আমাদের ডিইউ থেকে 2 এর মধ্যে থাকে, যদি আমাদের ডিইউ থেকে 2 এর মধ্যে থাকে, ডিইউ থেকে 2 এর মধ্যে থাকে, তাহলে আমরা কি বলবো? নো অটোকোরিলেশন, নো অটোকোরিলেশন। যদি 2 থেকে 4 মাইনাস ডিইউ এর মধ্যে ভ্যালুটা লাই করে, ডি এর ভ্যালুটা, তাহলেও বলবো নো অটোকোরিলেশন। যদি 4 মাইনাস ডিইউ থেকে 4 মাইনাস ডিএল এর মধ্যে থাকে, তাহলে আবার বলবো ইনকনক্লুসিভ জোন, যে উই ক্যানট সে দ্যাট দেয়ার ইজ অটোকোরিলেশন অর নট, ইনকনক্লুসিভ, আমরা কোনো কনক্লুশনে আসতে পারবো না।
আর যদি 4 মাইনাস ডিএল থেকে 4 এর মধ্যে থাকে তাহলে আমরা আবার নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, দিয়ে আমরা বলবো দেয়ার ইজ নেগেটিভ অটো কোরিলেশন। তার মানে দেয়ার আর মেনি পার্টস। 0 থেকে ডিএল মানে আপার লিমিট অফ ডিএল মধ্যে থাকলে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের পজিটিভ অটো কোরিলেশন আছে। যদি আমাদের কাছে ডিএল থেকে ডিইউর মধ্যে থাকে তাহলে আমরা বলবো ইনকনক্লুসিভ জোন। যদি ডিইউ থেকে 2 এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো নো অটো কোরিলেশন, কোনো অটো কোরিলেশন নেই। যদি 2 থেকে 4 মাইনাস ডিইউর মধ্যে থাকে তাহলে আমরা বলবো যে আমাদের কাছে নো অটো কোরিলেশন নেই। আবার 4 মাইনাস ডিইউ থেকে 4 মাইনাস ডিএল এর মধ্যে থাকলে আমরা বলবো ইনকনক্লুসিভ জোন, আমাদের কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না। আর যদি আমাদের 4 মাইনাস ডিএল থেকে 4 অবধি থাকে তাহলে আমরা বলবো রিজেক্ট H0 নেগেটিভ অটো কোরিলেশন। তাহলেও কিন্তু আমরা বলবো রিজেক্ট H0 নেগেটিভ অটো কোরিলেশন। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য টেবিল, এই টেবিলটার ওপর কিন্তু বেস করে আমার পুরো গল্পটা আছে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ডারউইন ওয়াটসন ডি টেস্টের সবচেয়ে বড় জায়গা। ঠিক আছে, এখনকার দিনে আমাদের আর করতে হয় না, ফর ইন টুডেজ ডেট, আজকের দিনে দাঁড়িয়ে তোদেরকে আর এইগুলো দেখতে হয় না। এখন যদি আমরা সফটওয়্যারে ডারউইন ওয়াটসন ডি টেস্টটাকে চেক করি তাহলে আমাদেরকে পি ভ্যালু দিয়ে দেয়, আমাদেরকে প্রবাবিলিটি ভ্যালু দিয়ে দেয়, পি ভ্যালু দিয়ে দেয়। যদি আমরা পি ভ্যালুটা দেখে চেক করতে পারি যে তার মধ্যে অটো কোরিলেশন আছে না নেই, তোদেরকে শিখিয়েছিলাম, তোরা বলতে পারবি যদি পি ভ্যালু 0.05 এর তলায় হয় মানে 0.04 হয় তাহলে আমরা কি করি, হোয়াট উই ডু। যদি আমাদের পি ভ্যালু 0.05 এর তলায় হয় তাহলে আমরা কি করি, স্টেটা সফটওয়্যারে শিখিয়েছিলাম তোদেরকে, তাহলে উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এন্ড অ্যাকসেপ্ট দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস। আর যদি পি ভ্যালুটা 0.05 এর উপরে হয় মানে ধর 0.6 হলো, তাহলে আমরা কি করি, উই অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস এন্ড রিজেক্ট দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস। ঠিক আছে, এখনকার দিনে সফটওয়্যাররা পি ভ্যালু দিয়ে দেয়, এখনকার দিনে আর এরকম করে দেখতে হয় না। ইন টুডেজ ডেট দিস ইজ নট টু বি ডান, মানে আমাকে এরকম করে চেক করতে হবে না, আমাদের কাছে একটা ব্যাপার আছে। ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা মারাত্মক পাওয়ারফুল টেস্ট, এটা কিন্তু বলা যেতে পারে না। তার কারণ হচ্ছে এর কিন্তু আমাদের এটার একটা 5 মার্কস কোয়েশ্চেন আছে, একটা 5 মার্কসের কোয়েশ্চেন আছে, ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স ইজ নট আ ভেরি পাওয়ারফুল টেস্ট টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ অটো কোরিলেশন, এটা একটা 5 মার্কসের কোয়েশ্চেন আছে। তার কারণ হচ্ছে দেয়ার আর সার্টেন লিমিটেশনস অফ ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স। প্রথম কথা হচ্ছে যদি আমার ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স ডি এর ভ্যালুটা যদি ইনকনক্লুসিভ জোনে পড়ে যায়, ইফ ইট ফলস আন্ডার ইনকনক্লুসিভ জোন, তাহলে আমি কি করব, যদি আমার ইনকনক্লুসিভ জোনে পড়ে যায় তাহলে আমি কি করব, তাহলে আমি কিন্তু সেখানে বলতেই পারবো না যে আদৌ অটো কোরিলেশন আছে কি নেই, তাহলে কিন্তু আমি এটা বলতে পারবো না। ঠিক আছে, যদি আমাদের ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স এর আমাদের তখন কিন্তু অ্যাপ্লিকেবল হয় না যদি কিন্তু ইন্টারসেপ্ট না থাকে মডেলে। মানে তোদেরকে প্রথমেই বলছিলাম যদি তোদের মডেলটা এরকম হয় yt ইকুয়ালস টু বিটা xt প্লাস ut, যদি আমাদের মডেলটা এরকম হয় তাহলে আমাদের এখানে তো একটি এর ভ্যালুটা এমন যে আমাদের কাছে এখানে কাছে কিন্তু আমার yt ইকুয়ালস টু বিটা, এখানে আমার আলফা বলে টার্মটাই নেই, ইন্টারসেপ্ট টার্মটাই নেই। তাহলে ইন্টারসেপ্ট টার্ম না থাকলে কিন্তু ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করতে পারি না। দিস ইজ অ্যানাদার লিমিটেশন। The test is not valid when lag dependent variables appear as the explanatory variables, এইমাত্র পড়ালাম। যদি আমার মডেলটা এরকম হয় yt equals to alpha t plus beta xt plus beta 1 xt plus beta 2 yt minus 1 plus ut, তার মানে yt এর একটা ল্যাগ ভার্সন সেটাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে এখানে বসে আছে, তাহলেও কিন্তু আমরা ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করতে পারবো না। যদি yt এর একটা ল্যাগ ভার্সন এখানে এখানে বসে থাকে তাহলেও কিন্তু আমরা ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করতে পারবো না, উই ক্যানট ডু দ্যাট। ওকে, হলো। আর যদি আমরা দেখি লাস্টেরটা হচ্ছে দিস টেস্ট ক্যান নট বি ইউজ টু ডিটেক্ট হায়ার অর্ডার অটো কোরিলেশন। এই টেস্টটা কিন্তু আমরা হায়ার অর্ডার মানে হচ্ছে যে তোর যদি ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার, মানে আমরা এতক্ষণ ফার্স্ট অর্ডার নিয়ে কাজ করছিলাম যে ইউটিটা ইউটি মাইনাস 1 এর উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে। যদি 3 অর্ডার বা 4th অর্ডার বা 5th অর্ডার এরকম হয়, মানে ধর ytটা মানে ইউটিটা ইউটি মাইনাস 5 বা ইউটি মাইনাস 4 বা ইউটি মাইনাস 3 বা ইউটি মাইনাস 2 এদের উপর ডিপেন্ড করে বসে আছে, তাহলেও কিন্তু আমরা ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সকে কিন্তু ব্যবহার করতে পারবো না, তাহলেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। দিস আর দ্য লিমিটেশনস। তার মানে ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সকে কিন্তু আমরা একটা বড় পাওয়ারফুল টেস্ট বলতে পারি না। দিস ইজ দ্য লিমিটেশনস অফ ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স। ওকে, নাও সাম প্রবলেমস, মানে সামস রিলেটেড টু ডারউইন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামসেও আসে, মানে ইউজিসি নেট হোক বা আমাদের কোনো গেটের পরীক্ষা হোক বা সিইউটি পিজি হোক, এগুলোতে কিন্তু দেয়। ঠিক আছে, সাপোজ আমাকে বলে দিয়েছে সামেশন টি রানিং ফ্রম 1 to n ইটি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 41.767, আমাকে বলে দিয়েছে সামেশন টি রানিং ফ্রম 2 to n ইটি মাইনাস 1 স্কোয়ার হচ্ছে 60.213,
আর ডিএল মানে লোয়ার লিমিট অফ ডি এটাকে আমাকে বলে দিয়েছে 1.08, ঠিক আছে। আর ডিইউটার আপার লিমিট অফ ডি এটা আমাকে বলে দিয়েছে 1.36। বলছে উড ইউ অ্যাকসেপ্ট দ্যাট দ্য ডিস্টারবেন্স টার্মস আর অটো কোরিলেটেড অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন। তার মানে দে হ্যাভ গিভেন দিস ইনফরমেশন অ্যান্ড দে আর টেলিং মি দ্যাট ওয়েদার ইউটি ইজ অটো কোরিলেটেড অর নট। তুমি কি অ্যাকসেপ্ট করবে না করবে না, ঠিক আছে। প্রথমে আমরা ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সটাকে সাজালাম। ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সের ফর্মুলাটা কি? সামেশন টি রানিং ফ্রম 2 to n ইটি মাইনাস ইটি মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন টি রানিং ফ্রম 1 to n ইটি স্কোয়ার হলো। যদি আমাকে এই ইটি মাইনাস 1 তার হোল স্কোয়ার এটার ভ্যালু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, ভালো করে দেখ, এটার ভ্যালু কিন্তু আমাকে 60.213 দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে। আর নিচের যে টার্মটা ইটি স্কোয়ার এই টার্মটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, এটা আমাকে কত বলেছে 41.767, এটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে 41.6767, ঠিক আছে। এখানে 767 ছিল, এখানে 747 করে দিয়েছে বাই মিস্টেক। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে তাহলে আমি প্রথমেই কি করব, তাহলে আমি ডারবিন-ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্সটাকে ক্যালকুলেট করে ফেলবো। তাহলে আমার ডি স্ট্যাটিস্টিক্সের ওপরের টার্মটা ডিভাইডেড বাই এই টার্মটা 60.213 ডিভাইডেড বাই 41.747 হলো। তার ভ্যালু এলো কত 1.44, তার ভ্যালু এলো কত 1.44। তাহলে তার ভ্যালু যদি 1.44 আসে, দিয়ে ডিএল এর ভ্যালুটা বলে দিয়েছে 1.08 আর ডিইউর ভ্যালুটা বলে দিয়েছে 1.36, ঠিক আছে। তাহলে তোরা ভালো করে দেখ আমরা কি করে বুঝবো 1.44 কার মধ্যে লাই করবে, 1.44 ডি স্ট্যাটিস্টিক্সের ভ্যালুটা বেরিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে 4 মাইনাস ডিইউটাকে বের করব আর 4 মাইনাস ডিএলটাকে বের করব, ঠিক আছে। আমাকে ডিইউর ভ্যালু আর ডিএল এর ভ্যালু বলে দিয়েছে। দেখ ডিইউর ভ্যালু আমাকে বলে দিয়েছে 1.36 আর ডিএল এর ভ্যালু বলে দিয়েছে 1.08। তাহলে প্রথমে আমি বের করলাম 4 মাইনাস ডিইউ, সেটা বের করলাম, আর বের করলাম 4 মাইনাস ডিএল বের করলাম, ঠিক আছে। এইবার যদি ভালো করে দেখিস 4 মাইনাস ডিইউ আর 4 মাইনাস ডিএল বের করার পর তোর যে ডি স্ট্যাটিস্টিক্সটা বেরিয়েছিল 1.44, সেটা কি এদের কারোর মধ্যে লাইক হচ্ছে 2.64 আর 2.92 এর মধ্যে লাইক হচ্ছে? 4 মাইনাস ডিএল 4 মাইনাস ডিইউ আর 4 মাইনাস ডিএল এর মাঝখানে এখানেই কোথাও লাইক হচ্ছে 1.44? তার উত্তর হচ্ছে না, এখানে কোথাও লাইক হচ্ছে না। কারণ কি এর ভ্যালুগুলো কত আছে, এর ভ্যালুগুলো আছে হচ্ছে 2.64 আর 2.92, তাহলে এর ভ্যালুগুলো লাইক হচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা দেখব যে আমাদের যে ভ্যালুটা 1.44 সেটা কিন্তু লাই করছে 1.36 মানে ডিইউ আর 2 এর মাঝখানে, ডিইউ আর 2 এর মাঝখানে। তাহলে দেখ তো ডিইউ আর 2 এর মাঝখানে ভালো করে দেখ, তার মানে 1.44 আছে ভ্যালুটা, 1.44 ডি এর ভ্যালুটা বেরিয়েছে 1.44। তাহলে ডিইউর ভ্যালুটা আমাকে কত বলে দিয়েছে, এখানে ডিইউর ভ্যালুটা 1.36, তাহলে দিস ইজ দ্য ভ্যালু 1.36। তাহলে 1.44 তো এই 1.36 আর 2 এর মাঝখানেই লাই করছে, 1.44 তো 1.36 আর 2 এর মাঝখানেই লাই করছে। তাহলে আমরা কি করব এখানে, তাহলে আমরা এখানে কি করব বল, তাহলে আমাদের হোয়াট শুড বি দ্য কনক্লুশন, আমরা কি বলবো, ডিইউ আর 2 এর মাঝখানেই তো লাই করছে আমার ডি এর ভ্যালুটা, তাহলে হোয়াট শুড বি দ্য কনক্লুশন, কি হবে, কনক্লুশনটা কি হবে, ডিইউর ভ্যালু হচ্ছে 1.36 আর 2 এর ভ্যালু, তার মাঝখানে আমার ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা বেরোলো। তাহলে আমি কি কনক্লুশনে যাব এখান থেকে, হোয়াট শুড বি দ্য কনক্লুশন, কি কনক্লুশন হওয়া উচিত, কি কনক্লুশন হবে বলতে পারবি না? ডিইউর ভ্যালু তো দিয়ে দিয়েছে, নো অটো কোরিলেশন, বিকজ তাহলে আমরা কি করব, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব না অ্যাকসেপ্ট করব? শুড উই অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, কি করব? নাল হাইপোথিসিসে কি ছিল, নো অটো কোরিলেশন, তাহলে শুড উই অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য, অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস। তাহলে আমরা এখানে চলে গেলাম, দেখি কি আছে। দেখ এখানে লেখা আছে ইট ইজ সিন দ্যাট ডিইউর ভ্যালু, ডি এর ভ্যালুটা যেটা আমরা বের করলাম 1.44, দ্যাট ইজ ইন বিটুইন ডিইউ অ্যান্ড 2, ডিইউ আর 2 এর মাঝখানে লাই করছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বললাম দেয়ার ইজ নো অটো কোরিলেশন। তার মানে আমরা এখানে বললাম যে উই অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস দ্যাট দেয়ার ইজ নো অটো কোরিলেশন। ওকে, তাহলে দিস ইজ দ্য প্রবলেম। ওকে, দেয়ার ইজ আনাদার প্রবলেম, বলছে আর লিস্ট স্কোয়ার রিগ্রেশন বেসড অন, এটা বোঝা গেছে তো সবার, এটা বোঝা গেছে, অঙ্কটা বোঝা গেছে তো সবার, এই অঙ্কটা দেখ বোঝা গেছে তো, ক্লিয়ার? এই অঙ্ক কিন্তু দেয়, খুব সহজ অঙ্ক, ডিইউর ভ্যালু দিয়ে দিয়েছে, ডিএল এর ভ্যালু দিয়ে দিয়েছে, শুধু চেক করে 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 বসানো, এই ফর্মুলাটার ভ্যালুগুলো সব দিয়ে দিয়েছে, জাস্ট ফর্মুলাতে ভাগ করা, তারপরে ডিএল ডিইউ মাইনাস করে চেক করে নেওয়া যে কার মধ্যে লাই করছে।
বাদ বাকি সবার বোঝা গেছে আশা করি। হ্যাঁ দাদা। ঠিক আছে, ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এবার একটা অঙ্ক দিয়েছে, বলছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন, একটা রিগ্রেশন আছে বেসড অন 24 অবজারভেশন, এন এর ভ্যালু হচ্ছে 24, প্রডিউসেস দ্য ফলোইং রেজাল্ট। ঠিক আছে, yt ইকুয়ালস টু 0.3 প্লাস 1.21 xt। বলতে পারবি কোনটা আলফা কোনটা বিটা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিটা? yt ইকুয়ালস টু 0.3 প্লাস 1.21 xt। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিটা? মানে স্লোপ প্যারামিটার আর ইন্টারসেপ্ট প্যারামিটারের ভ্যালু কত এখানে? পারবি না বলতে? 0.3 আর 1.2 একদম। 0.3টা কি? 0.3টা কি? Alpha. অ্যালফা টি। আর 1.21টা কি? বিটা টি। বিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু আমরা এখানে যেটা দেখছি, এখানে আমরা যেটা দেখছি তার মানে আমাদের কাছে আমাদের এখানে আলফা আর বিটার ভ্যালুটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর স্কোয়ার, হোয়াট ইজ আর স্কোয়ার? আর স্কোয়ার মানে কি? হোয়াট ইজ আর স্কোয়ার? আর স্কোয়ার মানে কি বল, চেষ্টা কর। অ্যাডজাস্টেড গডনেস অফ ফিট দাদা। গুডনেস অফ ফিট, শুধু গুডনেস অফ ফিট। ঠিক আছে, শুধু গুডনেস অফ ফিট, আর স্কোয়ার কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ডিডব্লিউ এর ভ্যালুটা বলে দিয়েছে। ডিডব্লিউ কি? ডারবিন ওয়াটসন ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা বলে দিয়েছে 1.31। আবার আমাকে বলেছে টেস্ট দ্য হাইপোথিসিস দ্যাট দ্য ডিস্টারবেন্স আর নট অটো কোরিলেটেড। আমাকে হাইপোথিসিসটা চেক করতে বলেছে যে ডিস্টারবেন্স গুলো কি অটো কোরিলেটেড না অটো কোরিলেটেড না। প্রথমে আমি ডিডব্লিউ টেস্টের, অনেক সময় ডি দিয়ে লেখে অনেক সময় ডিডব্লিউ লেখে, ডারবিন ওয়াটসন। তার মানে ডিডব্লিউ ডি এর ভ্যালুটাকে আমি লিখে নিলাম। এন এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে 24 অবজারভেশন, লিখে নিলাম। এক্সপ্লেনেটরি ভেরিয়েবল কতগুলো আছে? এখানে এক্সটি একটাই আছে, তাহলে লিখে নিলাম 1। আমাকে ডিএল আর ডিইউর ভ্যালুটা অ্যাট এন ইকুয়ালস টু 24 অ্যান্ড এক্স ইকুয়ালস টু 1 হচ্ছে, এগুলো আমরা বের করে নিলাম। এগুলো তোদেরকে এক্সামে দিয়ে দেবে, এগুলো তো তোরা বের করতে পারবি না, এগুলো তোদেরকে এক্সামে দিয়ে দেবে। ঠিক আছে, যে আমার এন এর ভ্যালু যখন 24 আর এক্স এর ভ্যালু 1, মানে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল 1, তোরা দেখবি একটা টেবিল পাওয়া যায়, গুগলেও পাওয়া যায়, সেখানে তোরা দেখতে পারবি যে ডিএল আর ডিইউ এর ভ্যালুটা কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে 4 মাইনাস ডিএল বের করলি, দিয়ে 4 মাইনাস ডিএল বের করলি তার ভ্যালু কত? 4 মাইনাস ডিইউ বের করলি, তোকে ভ্যালু, এইগুলোর ভ্যালু কিন্তু বারবার বলছি ঘাবড়ানোর কিছু নেই, এগুলো কিন্তু এক্সামে দিয়ে দেবে, এগুলো কিন্তু এক্সামে দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে 4 মাইনাস ডিএল আর 4 মাইনাস ডিইউটা বের করলি, বের করে তোর ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু কত? 1.31। ভালো করে বলতো, ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা যদি ডিএল এর ভ্যালুটা 1.1, যদি ডিএল এর ভ্যালুটা 1.3037 হয়, আর যদি আমার ডিইউর ভ্যালুটা 1.0199 হয়, তাহলে আমার এখানে যদি আমি দেখি ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা কার মধ্যে লাই করবে? আমার ডিইউর ভ্যালু কত? 1.037, আর আমার 2 এর মাঝখানে কিন্তু আমার ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা কিন্তু আলটিমেটলি লাই করছে। তাহলে ভালো করে দেখ আমার ডি কত ছিল, ভালো করে দেখে নি। এখানে দেখ তোরা ডিইউর ভ্যালু হচ্ছে 1.199, আর 2 এর মাঝখানে কিন্তু আমার ডি স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু, যেটা আমাকে দিয়ে দিয়েছে পরীক্ষা মানে কোশ্চেনে, 1.31টা লাই করছে। তাহলে ডিইউ আর 2, তাহলে ডিইউ আর 2 এর মধ্যে দেখি কি হয়। ডিইউ আর 2 আবার সেম লাই করেছে, সেম জায়গায় লাই করেছে, তাহলে কি হবে? নো অটো কোরিলেশন। তার মানে দ্য নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। তাহলে দেখ আবার সেম, দ্য নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড, দেয়ার ইজ নো অটো কোরিলেশন। তাহলে দিস ইজ হোয়াট উই কল অ্যাজ দ্য প্রবলেমস অফ অটো কোরিলেশন। তাহলে এরকম কিন্তু আমাকে পরীক্ষায় এরকম অঙ্ক দিতে পারে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে এরকম কোশ্চেন কিন্তু দিতে পারে। ঠিক আছে, এটাকে ভালো করে দেখ এবং